তোমরা শুনছো স্যাটারডে স্টোরিজ। স্যাটারডে স্টোরিজ মানে তোমার, আমার, আমাদের সকলের মনের আড্ডাঘর। এই রকম আরও হরর, থ্রিলার, সাসপেন্স এবং ফ্যান্টাসি গল্প নিয়মিত শুনতে সাবস্ক্রাইব করুন স্যাটারডে স্টোরিজ। প্রত্যেক বছরের মতোই এবছরও পয়লা বৈশাখের সন্ধেটা অনেকটা একই রকম। আমি যেহেতু একজন লেখক এবং নিজের বন্ধুর সত্য অনুসন্ধানের কথা সকলের সামনে তুলে ধরায় বেশ পরিচিত একটা নাম হয়ে উঠেছি বইপাড়ায়, তাই এবছরও ঠিক তেমনভাবেই আমন্ত্রিত ছিলাম। বৌঠান গেছে তার এক বন্ধুর বাড়িতে, আমি আর ব্যোমকেশ বাড়িতে একা। তাই বিকেল পেরিয়ে সন্ধে নামতেই দুজনে মিলে চলেছি বইপাড়ার দিকে। হঠাৎ করেই এক ঝলক বৃষ্টির জলো বাতাস চোখে মুখে এসে ঝাপটা দিয়ে গেল। বুঝলাম কাল বৈশাখী আসছে। তাই শিয়ালদা স্টেশন থেকে কলেজ স্ট্রিট যাবার পথে দ্রুত পা চালাতে লাগলাম। ব্যোমকেশ আমার থেকে শারীরিকভাবে অনেকটাই সবল, তাই সে আমার চেয়ে অনেক দ্রুত হাঁটতে পারে, কিন্তু আমার জন্য অনেক ধীরেই চলছিল। এমন সময়ে একজন মাতাল কেউ যেন শরীরের উপর টাল খেয়ে পড়ে গেল। এমন অনেক মাতাল কলকাতার রাস্তায় হয়েছে আজকাল, তাই আমি ঠেলা দিয়ে দেহটা সরিয়ে দিতে গেলাম, কিন্তু কাত হয়ে পড়তে যা দেখলাম তাতে আমি চিৎকার করে উঠলাম, কারণ সেই দৃশ্য চিৎকার করে ওঠার মতোই ছিল। একটা গলির পাশে থাকা সেই দেহ আসলে একটা আহত মানুষের, যার মুখ বিকৃত করে দেওয়া হয়েছে। সারা শরীর ছুরির আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন, নৃশংসতার ছাপ সারাটা শরীর ছড়িয়ে আছে, অথচ পোশাক দেখলে মনে হয় ভদ্র ঘরের ছেলে। এমন দৃশ্য তো অস্বাভাবিক শুধু নয়, ভীষণ রকম ভয়ঙ্কর। ব্যোমকেশ সামান্য এগিয়ে গেছিল, আমি তাই একবার চিৎকার করে উঠলাম, ব্যোমকেশ, ব্যোমকেশ, এই শুনতে পাচ্ছ? আরে জলদি একবার এসো, জলদি এসো, জলদি এসো, মনে হচ্ছে একজন খুন হয়েছে, এসো একবার। কি হয়েছে অজিত? কলকাতার এত ব্যস্ত রাস্তায় খুন? কি বলছো তুমি? ব্যোমকেশ ছুটে এলো আমার পাশে। ততক্ষণে চারপাশের লোকজনরাও সেই জায়গায় জমায়েত হয়েছে। মানুষটা সোজা অবস্থায় রাস্তার উপর পড়েছিল। আমি দেখলাম একটু দূরেই একটা ঝোলা পড়ে আছে, সেটাতেও রক্ত লেগে। বুঝতে পারলাম যে সেটাও এই মানুষটার সঙ্গেই ছিল। আমি সেটার দিকে ব্যোমকেশের দৃষ্টি আকর্ষণ করলাম। ব্যোমকেশ ততক্ষণে ঝুঁকে পড়ে সেই ভদ্রলোকের নাকের কাছে নিজের হাত রেখেছে। তারপর আমার দিকে তাকিয়ে বলল, ভদ্রলোক এখনো জীবিত আছেন অজিত। তুমি শিগগিরই দেখো তো কোনো পুলিশের জিপ দেখতে পাও কিনা, কিংবা কোনো অ্যাম্বুলেন্স, অথবা এখানে যদি ডাক্তারখানা থাকে। আচ্ছা, আপনারা কেউ বলতে পারবেন? এনাকে একটু বাঁচানো দরকার, সকলে একটু সাহায্য করুন না, হয়তো আপনাদের সাহায্যে ওনার প্রাণ বেঁচে যেতে পারে। আমি হয়তো ব্যোমকেশের কথা মতো ছুটেই যেতাম পুলিশ বা অ্যাম্বুলেন্সের খোঁজে, কিন্তু যাওয়ার আগেই ভিড় ঠেলে দুজন হাবিলদার সামনে এসে দাঁড়ালেন। তারা যে এখানে উপস্থিত হয়েছেন এমন ভিড় জমতে দেখে বুঝতে পারলাম, কিন্তু তারা যে ব্যোমকেশকে চেনেন না সেটা বুঝতে পারলাম তাদের কথা শুনে। দুজন হাবিলদার ব্যোমকেশকে বাধা দিতে লাগলো, সে যেন একজন সামান্য পথ চলতি মানুষ। এই এই এই, কি হয়েছে এখানে? এই আপনি কেন ওই আহত লোকটাকে ধরছেন? বারণ করছি না, একদম ধরবেন না। আমরা কিন্তু নিষেধ করছি আপনাকে। আপনার নামে কিন্তু চার্জ দিতে বাধ্য হব। আপনিও তো ওনাকে আহত করে থাকতে পারেন। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিক কথা। এই কাজ আপনিও করে থাকতে পারেন। এই এই এই, একদম ছবেন না, একদম ছবেন না, একদম ছুতে নিষেধ করেছি না। এই আপনি সরে দাঁড়ান, সরে দাঁড়ান, আমরা দেখছি। আরে মানুষটি মরতে বসেছেন আর আপনারা এরকম করছেন। শিগগিরই কিছু ব্যবস্থা করুন, নইলে একে বাঁচানো যাবে না। আরে এটাকে এখনো বাঁচিয়ে রাখার যেটুকু সম্ভাবনা আছে সেটাও আর থাকবে না, মারা যাবেন উনি। শিগগিরই একটা কিছু ব্যবস্থা করুন। এত কথা আপনাকে ভাবতে হবে না। আপনি রাস্তার উপর দিয়ে চলতে গিয়ে এমন দেখতে পেলেন, নাকি আপনি এই বিষয়ের সঙ্গে জড়িত? এখন সকলের সামনে বিষয়টা এসে পড়ায় এমন করছেন। আশ্চর্য, আপনি কাকে কি বলছেন? উনি বিখ্যাত সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। আপনাদের ঊর্ধ্বতন সকলে ওনাকে চেনেন। আরে আপনারা ওনাকে একটু সাহায্য করুন, সাহায্য না করে এমন কথা বলছেন। আমাদের কাজ আমাদের ভাবতে দিন। আপনারা দুজনায় বসিও জড়িত নন তো?
আমাদের কিন্তু আপনাদের দুজনের ওপরেই সন্দেহ হচ্ছে। আচ্ছা, আপনাদের যা মনে হচ্ছে তা নিয়ে আমরা না হয় পরে কথা বলবো। আপাতত একটু জলের ব্যবস্থা করুন, উনি মারা যাচ্ছেন, একটু জল দিন। হ্যাঁ, একটু জলের ব্যবস্থা তো দরকার। এই কারোর কাছে জল আছে? জল আছে? এই দিন তো, একটু দিন তো। ও থাক 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 থাক, জল তো আমার কাছেই আছে। দাঁড়ান দাঁড়ান, 1 মিনিট 1 মিনিট। এই এই সরে দাঁড়ান, সরে দাঁড়ান, আমরা দেখছি, সরে দাঁড়ান। এবার সেই হাবিলদার এগিয়ে এসে রক্তাক্ত মুখের উপর একটু জল ঢেলে দিল। সেই মানুষ সেই জল পান করতে পারলেন না, কারণ মুখের কষ পেয়ে জল গড়িয়ে পড়ল। তিনি যে এবার আর বেঁচে থাকবেন না, হয়তো সেই ইঙ্গিত এভাবেই পাওয়া গেল। কিন্তু সেই শেষের সময়ে একটা শব্দ তার মুখ থেকে বেরিয়ে এলো, প্রো দা। ব্যাস, এরপর আর কোনো জীবনের স্পন্দন রইল না দেহে। মাথাটা একপাশে কাত হয়ে পড়ল। বুঝলাম মানুষটা মারা গেছেন। কিন্তু ওই দুটো শব্দ শুনে মনে হলো যে এই গলা তো এর আগে আমি শুনেছি, কিন্তু কোথায়? চট করে মনে এলো না এত কিছুর পরে, কিন্তু যেন খুবই চেনা এই গলার শব্দ। একটু ভাবতে চেষ্টা করছিলাম, কিন্তু ওই দুজন হাবিলদারের ভেতর একজন চিৎকার করে ওঠায় আমার চিন্তায় ব্যাঘাত ঘটল। এখান থেকে কোথাও যাওয়ার চেষ্টা করবেন না, আপনাদের ওপরেই আমার সন্দেহ হচ্ছে। উপস্থিত সকলে এদের দেখে রাখুন, এনারা পালিয়ে যাওয়ার চেষ্টা করতে পারে। সকলে এনাদের ঘিরে থাকুন যেন এরা পালিয়ে যেতে না পারে। এত লোক থাকতে এই খুন হওয়া ব্যক্তিকে ওনারাই দেখতে পেলেন কেন? এটা কখনো বাস্তব ঘটনা হতে পারে? অদ্ভুত ব্যাপার। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তখন হালকা বৃষ্টি পড়ছিল, তাই একটু তাড়াতাড়ি যাবার চেষ্টা করছিলাম। এমন সময় উনি এসে গায়ের উপর পড়ে যান। আমি প্রথমে মাতাল ভেবেছিলাম, পরে দেখি এই অবস্থা। তখন আমার বন্ধুকে ডাকি, আর সেই ডাক শুনেই এই চারপাশের লোকজন সকলে জড়ো হন। এতে মানে আমাদের অপরাধ কিভাবে ঘটলো? আপনি আমাদের দুজনকে চেনেন না বলে এমন কথা বলতে পারছেন, তাই স্বয়ং কমিশনার সাহেব আমার বন্ধুর সঙ্গে বিশেষভাবে পরিচিত। সে যাই হোক, একজন লোক খুন হয়ে পড়ে আছেন রাস্তার উপরে, আর কাছাকাছি আপনাদের দুজনকেই পাওয়া গেছে। এমতো অবস্থায় আপনাদের ছাড়া আর কাউকে আমরা সন্দেহ করতে পারছি না। না, একদম পালাবার চেষ্টা করবেন না। এই হারু, সিটি বাজা, তাড়াতাড়ি বাজা। আমাদের থানার গাড়ি কাছাকাছি আছে, নিশ্চয়ই চলে আসবে। ডিউটি স্যার আছেন গাড়িতে। আজ এদের একদিন কি আমাদের একদিন। দ্বিতীয় হাবিলদার তারস্বরে হুইসেল বাজাতে লাগলো। রাস্তার সব লোকজন ওদের কথা শুনে আমাদের উপর ভীষণভাবে খাপ্পা হয়ে উঠেছে। বুঝতে পারলাম যেন পারলে গায়ে হাত তুলে দেয়। আমার তো ভীষণ ভয় ভয় করছিল। সামনে একটা মৃতদেহ, তার উপর এমন অবস্থা আমাদের সঙ্গে। কিন্তু ব্যোমকেশের দেখলাম ভাবান্তর নেই। সে উঠে দাঁড়িয়েছে শুধু, তার মুখে কোনো চিন্তার ছাপ নেই। এমন অবস্থায় একটা পুলিশের গাড়ি সেখানে এসে দাঁড়ালো। সেখান থেকে 2-3 জন নেমে আসলেন, পুলিশের উর্দি পরা, বেশ উঁচু পদের লোকজন। দেখেই বোঝা যাচ্ছিল তারা এসে আমাদের সামনে দাঁড়ালেন, এবং পর মুহূর্তেই ঠিক যা ভেবেছিলাম তাই ঘটল। সেই ডিউটি অফিসার এসে ব্যোমকেশকে দেখে যেন নিজের উপরের পদের কাউকে দেখছেন, ঠিক এইভাবে কথা বলতে শুরু করলেন। বুকের ব্যাচে নাম দেখলাম, দেবব্রত বসু। স্যার, আপনি এখানে? আরে, একটা খুন হতেই আমরা আসার আগে আপনি উপস্থিত হয়েছেন। আমি তো ভাবতেই পারছি না এমন একটা জায়গায় আপনার সঙ্গে দেখা পাবো। বলছিলাম স্যার, কি হয়েছে যদি একটু দয়া করে বলেন, খুবই উপকৃত হই। আমার লোকেরা হুইসেল দিচ্ছিল, আমি তাই গাড়ি নিয়ে ছুটে এলাম। ওরা 3বার হুইসেল দেয় যখন কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, তাই সময় বিলম্ব না করে ছুটে এলাম। কিন্তু আপনি অজিতবাবু আমাদের আগেই চলে এসেছেন, সত্যি বেশ অবাক লাগছে। হ্যাঁ দেবব্রত, তাই ঘটেছে। আপনাকে এর আগেও আমি বেশ কয়েকটা কেসে সাহায্য করেছিলাম। সেই কেসগুলোর থেকে এই কেসটা বেশ জটিল বলেই মনে হচ্ছে। আমার বন্ধু অজিতের গায়ের উপর এই গলি যে দেখছো, এখান থেকে উনি গায়ের উপর এসে পড়েন। তারপর আমি চেষ্টা করেছিলাম যদি কিছু চিকিৎসার ব্যবস্থা করা যায়, কিন্তু সেটা সম্ভব হয়নি। দুঃখজনকভাবেই উনি মারা যান। তবে আপনার লোকেরা সম্ভবত আমাদেরই সন্দেহ করছিল।
আমি আন্তরিকভাবে দুঃখিত স্যার, আপনার বিষয়ে কিছু না জেনেই ওনারা এমন করেছেন। আমি ওদের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। দেহটা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়ে দিচ্ছি, আপনি প্লিজ কিছু মনে করবেন না। না, সে ঠিক আছে। আচ্ছা, এই যে ব্যাগটা এখানে পড়ে আছে, এটা তুলে নিন, হয়তো আপনাদের কোনো কাজে লাগবে। হ্যাঁ হ্যাঁ স্যার, নিশ্চয়ই। আপনারা বোধহয় যেখানে যাচ্ছিলেন সেখানে আর যেতে পারবেন না। আমি পুলিশের গাড়িতে আপনাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি। এরপর যা হয় আমি আপনাকে জানাবো স্যার। আমাদের এমনভাবে সম্মান পেতে দেখে এতক্ষণ ধরে যে হাবিলদার দুজন এত কথা বলছিল, এবার তারা যেন লজ্জায় নত মস্তক হয়ে পড়তে লাগলো। এমন সম্মান পাবো আমরা যেন ওটা ভাবতেই পারিনি ওরা। আমি আর ওদের দিকে বেশি না তাকিয়ে ব্যোমকেশের সঙ্গে পুলিশের গাড়িতে গিয়ে উঠলাম। গাড়ি চলতে শুরু করার পর দেখলাম যে আমাদের দুজনের জামাতেই রক্ত লেগে আছে। সেই মানুষটা রক্ত আমাদের জামা কাপড়ে লেগেছে দেখে বেশ খারাপ লাগলো। আসলে একজন মানুষের মৃত্যু চোখের সামনে ঘটে যাবে এটা ভাবতেও পারছিলাম না। এমন সময় একটা খটকা আবার মনের ভেতর এলো। আচ্ছা, এই নিহত ব্যক্তি কি আমার পরিচিত? ব্যোমকেশের কাছে নিজের মনের কথা জানালাম। ব্যোমকেশ, আমার কেন জানি না মনে হচ্ছে এই মানুষটাকে আমি চিনি। মানে আমার একান্তই পরিচিত কেউ ইনি, কিন্তু মুখটা এতটাই বিকৃত করে দেওয়া হয়েছে যে মুখ দেখে কিছুই চেনার উপায় ছিল না। তবে কি জানো, দুটো শব্দ মানে মৃত্যুর আগে উনি বললেন, তাতে এটা মনে হলো যে এই গলার শব্দ আমি কোথাও শুনেছি আগে, মানে চেনা কণ্ঠ আর কি। কিন্তু কোথায় যে শুনেছি কিছুতেই মনে করতে পারছি না। তবে আমার মনে হয় জানো তো, এই এই বইপাড়ারই কারো গলা এটা শোনা আমার। অজিত, তুমি যেভাবে হোক এটা মনে করার চেষ্টা করো, তাহলে হয়তো বিষয়টা জানা অনেক সহজ হতে পারে। একজন চেনা মানুষ বলে যদি জানা যায়, তবে হয়তো আরো অনেক কিছুই জানা সম্ভব হবে। তুমি আরো গভীরে গিয়ে ভাবো যে কে হতে পারেন। হ্যাঁ ব্যোমকেশ, সেটাই তো চেষ্টা করছি। এবার আমি কিছুতেই খেয়াল করে উঠতে পারছি না যে এই কণ্ঠ কোথায় শুনেছি। কিন্তু আমি যে শুনেছি এটাতে কোনো সন্দেহ নেই জানো, কিন্তু কার কণ্ঠ সেটা ঠিক বুঝতে পারছি না। কথা বলতে বলতে আমরা পুরো রাস্তাটা পেরিয়ে এলাম। বাড়ির সামনে এসে গাড়ি থেকে নেমে দেখলাম বৌঠান ফিরে এসেছে। আমরা দুজনে ঘরে প্রবেশ করার পর বৌঠান আমাদের অবস্থা দেখে ভীষণভাবেই অবাক হলো। হয়তো তার ধারণা হয়েছিল যে আমরা মারামারি বা এমন কিছুতে জড়িয়ে পড়েছি। আরে, তোমাদের জামা কাপড়ে রক্ত লেগে রয়েছে যে, কোথায় গেছিলে তোমরা? কি হয়েছে তোমাদের সাথে? কারোর সঙ্গে মারামারি করেছো? এমনভাবে রক্তপাত কিভাবে হলো? তোমরা কেন যে এমন করো? খোকা বড় হচ্ছে, এসব মারামারি করলে কি চলবে? সত্য, মারামারি আমরা করিনি, আর এটা আমাদের নিজেদের রক্ত নয়। এই রক্ত আমাদের শরীর থেকে ঝরেনি, তুমি চিন্তা করো না। তুমি যেমন ভাবছো আমরা তেমন কিছুই করে আসিনি। আসলে আজ একটা খুনের সাক্ষী হয়েছিলাম, আর তাতেই এভাবে রক্ত লেগেছে, এ এমন কিছু নয়। এটা কেমন কথা বলছো? তোমরা খুনের সাক্ষী হলে আর তুমি বলছো এ এমন কিছু নয়? না না না, এটা তো একটা ভয়ঙ্কর ব্যাপার। কোথায় কে খুন হয়েছে আর তোমরা সে খুনের সাক্ষী কিভাবেই বা হলে? আমরা পায়ে হেঁটে শিয়ালদার দিক থেকে কলেজ স্ট্রিট যাচ্ছিলাম, এমন সময় ঘটনাটা ঘটে। তোমার ঠাকুরপোর শরীরের উপর এসে একটা লাশ পড়ে যায় বলতে পারো, আর তারপরে আরো বেশ কিছু ঘটনা ঘটলো। ব্যোমকেশ হয়তো এভাবেই আরও কিছু কথা বলতো বৌঠানকে, কিন্তু এমন সময় ঘরের ভেতরে থাকা টেলিফোনটা শব্দ করে বেজে উঠল। আমি যাচ্ছিলাম ফোনটা ধরতে, কিন্তু আমাকে বারণ করে ব্যোমকেশ নিজে গিয়ে ফোনটা ধরল। আমি ঘরের অন্য প্রান্তে থাকা ফোনটা কানে লাগালাম, তারপর দুই প্রান্তের কথা শুনতে লাগলাম। ফোনের অপর প্রান্তে প্রথমেই হিস হিসে গলায় কেউ একজন নিজের পরিচয় দিল অশরীরী বলে। ব্যোমকেশ বাবু, আপনি যা দেখেছেন এবার থেকে মনে করে নিন যে আসলে আপনি কিছুই দেখেননি।
কিছুই ঘটেনি আপনার সঙ্গে। যা দেখেছেন তা শুধুই একটা স্বপ্ন ছিল, আর সেই স্বপ্নের ভেতরেই আপনি যা দেখার তা দেখেছেন। কে বলছেন আপনি? আমাকে এভাবে শাসানি দেওয়ার অর্থ কি? শুনুন, আপনি যেই হয়ে থাকুন, নিজের পরিচয় দিয়ে কথা বলুন। আর যদি নিজের পরিচয় দিতে এতই লজ্জা করে, তাহলে আমাকে ফোন করেছেন কেন? আমি যা দেখার দেখেছি, যা বোঝার বুঝেছি। তদন্ত যদি করার হয় করব। আপনার কথায় আমি তদন্ত ছাড়তে পারবো না। সরি, আপনি নিজের আসল নামটা বলুন। আমি আমার যতটা পরিচয় দেওয়া দরকার বলে মনে করেছি, ঠিক ততটা পরিচয় আমি আপনাকে দিয়েছি। এর চেয়ে বেশি কিছু আমার আর বলবার নেই। আমি শুধু একটা খুব ভালো কথা আপনাকে জানিয়ে দিতে চাই, যে আপনি এই বিষয়ের তদন্তটা আপনি আর করবেন না। যদি একান্তই পুলিশের কথায় তদন্ত করতেই হয়, তবে আপনি কিছুই পাননি এই বিষয়ে এমনটাই পুলিশকে জানাবেন। এমনিতেও অশরীরীকে ধরা যায় না, তাই আমাকে আপনি ধরতেও পারবেন না। তবে আমার কাছাকাছি আসার একটা চেষ্টা আপনি করতে পারেন। আপনার মেধাকে আমি ছোট করছি না, তাই আমার কাছাকাছি আসার ক্ষমতা যে আপনার আছে তা আমি জানি বেশ ভালো রকমই। উপযাজক হয়ে আমার বিষয়ে প্রশংসা আমি সাদরে গ্রহণ করলাম, তবে আপনি যা বলছেন তা যে ভুল বলি প্রমাণিত হবে এ বিষয়ে আমি 100% নিশ্চিত। কারণ সত্যের সন্ধান আমি করি। সত্য পৌঁছতে পারে না এমন কোনো জায়গায় বিশ্ব সংসারে নেই। তাই আপনি যে হই থাকুন, আপনি যেখানেই থাকুন, মনে রাখবেন আমি ঠিক সেখানে পৌঁছে যাব। আর সেটাকে আটকানোর ক্ষমতা কারো নেই। নিজের উপর আত্মবিশ্বাস থাকা ভালো, কিন্তু আত্ম অহংকার জানেন তো পতনের মূল। আপনার মতো আজ যিনি খুন হলেন, সেই লেখক জয়ন্ত বসাক নিজেও সেরকমই মনে করতেন। তিনি বলেছিলেন যে আমার রূপ তিনি জগতের সামনে নিয়ে আসবেন। কি লাভ হলো বলুন দেখি? তাও তো ওনার ঘর সংসার ছিল না। কিন্তু আপনার তো ঘর সংসার থেকে পুত্র সবই আছে। যদি আপনার সঙ্গে কিছু ঘটে যায়, তবে কি আপনি নিজেকে ক্ষমা করতে পারবেন? ভেবে দেখবেন এই কথাটা। খচ করে ফোনটা কেটে গেল। এরপর আমি দেখলাম যে রাগে আর উত্তেজনায় ব্যোমকেশের মুখে যেন একটা উত্তপ্ত আগ্নেয়গিরি। সাধারণত ব্যোমকেশকে এভাবে রাগতে দেখি না, খুবই শান্ত মাথার মানুষ। কিন্তু এক্ষেত্রে দেখলাম ব্যতিক্রম। আমি ঘুরিয়ে ফোন করতে যাচ্ছিলাম, ব্যোমকেশ হাতের ইশারায় নিষেধ করে আমাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা অজিত, তুমি লেখক জয়ন্ত বসাক বলে কাউকে চেনো? মানে তোমাদের লেখার জগতের সকলের নাম তো আমি জানি না, কিন্তু নামটা যেন শোনা শোনা লাগছিল। তুমি একটু মনে করে দেখো তো, যদি কিছু মনে পড়ে। অবশ্য এটুকু জানতে পারলাম যে তিনি খুন হয়েছেন। তিনি একজন লেখক। আততাই নিশ্চয়ই কোনো পাবলিক বুথ থেকে ফোন করেছে, তাই সেখানে ফোন করে খুব একটা লাভ হবে না। এত কিছু ঘটনার পর মানসিক অবস্থা এমনই ছিল যে আমার নামটা মনে পড়েও কেন জানি মনে আসছিল না। এমন অবস্থায় বৌঠান আমাদের দুজনকেই এই রক্ত মাখা জামাকাপড় ছেড়ে একটু হাত মুখ ধুয়ে নিতে বলল। ঘড়িতে তখন রাত্রি 8টা। আমি বাথরুমের দিকে এগোলাম এবং বাথরুমে ঢুকেই মনে পড়ল যে এই নামটা তো একজন ভৌতিক গল্পের লেখকের। সম্প্রতি একটা পুরস্কার পেয়েছেন এবং সেই সূত্রেই নামটা পরিচিত। একবার বইপাড়ায় দেখা হয়েছিল। আমি বাথরুম থেকে সাথে সাথে বেরিয়ে ব্যোমকেশকে বিষয়টা জানালাম। ব্যোমকেশ, ব্যোমকেশ, আরে শোনো না, আমার মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ মনে পড়েছে, শোনো, ওই জয়ন্ত বসাক জানো, একজন লেখক, এই ভদ্রলোকের নাম আমার মনে পড়ে গেছে। ওনার সঙ্গে আমার পরিচয় হয়েছিল এই বইপাড়ারই এক প্রকাশকের দপ্তরে। উনি একজন ভৌতিক গল্পের লেখক, বেশ কয়েকটা বই লিখেছেন। অবিবাহিত মানুষ ছিলেন, একা থাকতেন আর কি।
সাবাস অজিত, আমিও ঠিক এমনটাই ভাবছিলাম। তবে তোমার সঙ্গে তার খুব বেশি দিনের আলাপ যে নয় সেটা বুঝতে পেরেছি। বেশি দিনের আলাপ নয় তাই হয়তো বুঝতে পারোনি। আর যা পরিস্থিতি ছিল আজ রাস্তায়, আহ বেশ, এবার এটুকু তথ্য থেকেই অনুসন্ধান শুরু করা যেতে পারে। অশরীরী ঠিক কে এটা জানার আগে পর্যন্ত আমার শান্তি নেই, বুঝতেই পারছো। এরপর আর বিশেষ কোনো কথা হলো না। দুজনে এসে বাইরের বৈঠকখানার ঘরে একটু বসেছি। এমন সময় বাড়ির কলিং বেলটা বেজে উঠল। ব্যোমকেশ আওয়াজটা শুনেই বলল যে পুলিশি হাতের চাপে নাকি বেল বাজছে। আমিও অবশ্য আশা করছিলাম যে তাদের একবার দেখা পাবো, কারণ এত বড় একটা ঘটনা হয়ে যাবে আর ওনাদের দেখা একবারও মিলবে না এমন তো হতে পারে না। উঠে গিয়ে দরজা খুলতেই দেখলাম সামনে দাঁড়িয়ে রাখাল বাবু এবং সঙ্গে দেবব্রত বাবু। দরজা খুলতেই দেবব্রত বাবু হাত জোর করে ক্ষমা চাইলেন। আমাদের খুব অন্যায় হয়ে গেছে। স্বয়ং ব্যোমকেশ বক্সিকে যেভাবে আমার দুজন হাবিলদার এই রাস্তায় মানে লোকজনের সামনে বলেছে, সত্যি খুব অন্যায় হয়ে গেছে। এতে ওনার যা মানহানি হয়েছে আমি সেটা হয়তো ঠিক করে দিতে পারবো না, কিন্তু অন্তর থেকে ক্ষমা চাইছি। এমন ভুল যাতে ভবিষ্যতে না হয়। কথা দিচ্ছি পুলিশ বিভাগ তার দায়িত্ব নেবে। আচ্ছা, একটা বারের জন্য কি স্যারের সাথে একটু দেখা করে কথা বলা যেতে পারে? আসলে একটা পাণ্ডুলিপির খোঁজ পেয়েছি ওই পড়ে থাকা ওই ব্যাগটার ভেতরে। সেটা নিয়েই একটু কথা বলতাম। আরে না না, হাবিলদার মহাশয়েরা আমাদের চিনতে পারেনি তাই অমন করে বলেছেন, জেনে বুঝে তো কিছু করেননি। আমার বন্ধুকে আমি জানি, ও এইসবের জন্য খুব একটা রাগ করবে না। আসুন না, আসুন আসুন, ওই বাইরে বৈঠকখানায় একটু বিশ্রাম করছে, আপনাদের সঙ্গে নিশ্চয়ই কথা বলবে। আসুন। আমার কথা শুনে দেবব্রত বাবু যেন খানিকটা আশ্বস্ত হলেন মনে হলো। তিনি ঘরে এসে ঢুকলেন, সঙ্গে এলেন রাখালবাবু। ব্যোমকেশ ওদের দেখে হেসে নমস্কার জানালো। এই নমস্কার ব্যোমকেশবাবু, আজ যা হয়েছে তাতে আপনার খুব অসুবিধে হয়েছে, বুঝতে পেরেছি। সেই সঙ্গে তদন্তের কাজেও বেশ বাধা পড়েছে। আমি যার বন্যায় লজ্জিত, বিশ্বাস করুন। আপনাকে জনসমক্ষে এভাবে দুজন হাবিলদার বলেছেন, যথেষ্ট অপমানজনক। এমন যাতে আর কখনো না হয় সে বিষয়ে আমরা পুরো পুলিশ বিভাগ খেয়াল রাখবো। হ্যাঁ, এইবার যদি একটু দয়া করে আমাদের সহায়তা করেন খুবই উপকৃত হব, বিশ্বাস করুন। ফরেনসিক পরীক্ষা যেমন যা হওয়ার তা হচ্ছে, কিন্তু সেই সঙ্গে আপনার মেধা আর পর্যবেক্ষণ আমাদের ভীষণভাবে দরকার। ব্যোমকেশবাবু প্লিজ। আরে সে ঠিক আছে, এমন হতেই পারে, কিছুই অস্বাভাবিক নয়। আমি তো আর কোনো সেলিব্রিটি নই যে আমাকে চিনতেই হবে। তাই আমি কিছু মনে করিনি। বরং কাজের কথায় আসা যাক। আমার বন্ধু অজিত বলছিল যে জয়ন্ত বসাক নামে একজন লেখকের কথা সে মনে করতে পারছে। ভদ্রলোক কলকাতা শহরে একাই থাকতেন, লেখক মানুষ, মুকুদের গল্প লিখতেন সম্ভবত। হ্যাঁ স্যার, অজিতবাবু একদম ঠিক কথাই বলেছেন। আমরাও যতদূর বুঝতে পেরেছি তাতে এই মানুষটি একজন লেখক, আর ওর ব্যাগ থেকে সম্ভবত একটি পাণ্ডুলিপি পাওয়া গেছে, যে পাণ্ডুলিপিতে তিনি একটি ভূতের গল্প লিখেছিলেন। তবে গল্পটির মাত্র 1200 শব্দ পর্যন্ত লেখা হয়েছিল, এরপর আর কিছু তিনি লেখেননি। সম্ভবত কোনো প্রকাশকের সঙ্গে সে বিষয়ে কথা হয়ে থাকবে, যার পর তিনি ওই পাণ্ডুলিপি নিয়ে কাজ করার জন্য হয়তো গিয়েছিলেন ওদিকে। তারপর কোনো কারণে খুন হতে হলো। বেশ, এমন তো হয়ে থাকতেই পারে। আপনি যেমন বলছেন সেটা হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলেই মনে হয়। যদিও আমরা কেউই জানি না যে সঠিক কী ঘটেছিল, তাই শুরুতেও কোনো অভিমত তৈরি করে দেওয়াটা ঠিক হবে না। হ্যাঁ, আপনার ধারণা যথেষ্ট যুক্তিপূর্ণ, আর সেই ধারণা অনুসারে যদি কিছু হয়ে থাকে সে বিষয়ে আমি সহমত পোষণ করছি। আচ্ছা, একটা কথা বলুন, যে ওই পাণ্ডুলিপিতে থাকা গল্পটি কি আমি একবার শুনে দেখতে পারি? মানে গল্পটি শুনলে হয়তো কিছু অনুমান করা যেতে পারে। হ্যাঁ স্যার, সেটা তো নিশ্চয়ই হতে পারে। আমি আপনাকে সেই গল্পটি শোনাবো বলেই কিছুটা অংশ আর কি লিখে এনেছি। আপনি শুনে দেখুন যে সেই গল্পের থেকে যদি কিছু বুঝতে পারেন। আমার 2-3 বার পড়তে গিয়ে যা মনে হয়েছে গল্পটা অলৌকিক, আর কি বলবো আপনাকে, মানে ভৌতিক ধরনের হিসেবেই হয়তো তিনি লিখেছিলেন।
কিংবা আরেকটাও হতে পারে যে এটা কোনো বড় অলৌকিক উপন্যাসের কিছুটা সংক্ষিপ্ত অংশ। গল্পটি আসলে যেখানে শেষ করেছেন না, মানে আমার মনে হয় সেটি আসলে শেষ নয়। আরও কিছু কথা হয়তো তিনি এরপরেও বলতে চেয়েছিলেন, যেটা আচমকা মৃত্যু আসায় ওনার পক্ষে বলা সম্ভব হয়নি। আমি গল্পটা পড়ছি, হ্যাঁ, আপনি শুনুন। আমিনার মনটা খুব খুশি আজ। আব্বাজান ফিরছেন বেশ কয়েক মাস বাদে। উনি শহরে কাজ করেন আমিনার মা আর আমিনার ভালো থাকার জন্য। ওনার উদয়স্ত পরিশ্রমেই পরিবারটি চলে। আমিনার এখন 11 বছর বয়স, আর এবার ঈদের দিনেই ওর এবার জন্মদিন পড়েছে। আম্মি বলেছেন যে আব্বু ওর জন্য ভালো কিছু কাপড় নিয়ে আসবেন। আমিনার খুব আশা যে ওর সেই হাটে পছন্দ হওয়া জামাটা আব্বু নিয়ে আসবেন। আব্বার সাথে সেদিন হাটে গেছিল। সেদিন ওই জামাটি খুব পছন্দ হয়েছিল আমিনার। ছোট ছোট ফুলের ছাপ দেওয়া, বেশ দেখতে। কিন্তু আব্বু বলেছিলেন যে পয়সা নেই, তাই পরে ওর জন্মদিনের সময় কিনে দেবেন। তাই এখন আমিনার মন আরও আনন্দে ভরপুর। দুপুরের দিকে আব্বু এলেন। আমিনার বয়সে সে বুঝল যে আব্বু ক্লান্ত, ওদের জন্য কিছুই আনেননি। আমিনার খুব মন খারাপ হয়ে গেল। কত আশা ছিল, কিন্তু আব্বু কি ওর কথা ভুলেই গেছেন? ফিরে এসেই বিছানায় শুয়ে পড়লেন। আম্মি রান্না করেছিলেন, আজ আব্বু আসবেন বলে হাঁসের মাংস রান্না হয়েছে। আমিনার এমনিতে মাংস পছন্দ, কিন্তু আজ ভালো লাগছিল না। বাড়ির যে হাঁসটার সাথেও খেলতো সেটাই আম্মি কাটতে বলল। আম্মি বলছেন যে হাঁসটা বুড়ো হয়ে গেছিল, তাই কাটতে হলো। কিন্তু আমিনার ভালো লাগছিল না এমন অবস্থা। আর আব্বুর এসে কিছু না বলেই শুয়ে পড়লেন। আমিনা ছুটে গেল রান্নাঘর থেকে, বারান্দায় বসে খেলতে খেলতে দেখছিল। আম্মি এসে ওকে বললেন যে আব্বুর জ্বর হয়েছে। আমিনা আর কিছু বলল না। দুপুরে খাওয়ার সময় শুধু ভাত আর ডাল খেলো। আম্মি অনেক করে বলেছিলেন একটু মাংস খেতে, কিন্তু ওর একটু ইচ্ছে হয়নি। আব্বুকে গিয়ে আম্মি খাইয়ে দিয়ে এলেন। তখন কিছুটা সন্ধে হয়েছে, বিকেলের আলো ফুরিয়ে এসেছে যেন। দুপুরের ঘুম শেষে আমিনার ঘুম ভাঙতেই দেখলো ওদের ঘরের একমাত্র খাটের উপর আব্বুর পাশেই শুয়েছিল। আর এখন আব্বু মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। ওর এতক্ষণে মনটা একটু ভালো হলো। এই তো, আব্বু তো এমনই, খুব ভালো। আমিনার খুব ভালো লাগছিল। ও তখন মিনিকে ডাকলো। মিনি খাটের উপর উঠে এলো মেঝের থেকে, বেশ মিউ মিউ করছে। আব্বুর সাথে আমিনা মিলির আলাপ করিয়ে দিল। 1 মাসের বিড়াল বাচ্চাটা এখন আমিনার মেয়ের মতো, পথের থেকে কুড়িয়ে এনেছিল। ঘরের বাল্বের আলোয় আমিনা আব্বুর মুখে একটা মৃদু হাসি দেখতে পেল। সন্ধ্যার সময় করিম চাচা এলেন। এই লোকটাকে আমিনার একদম পছন্দ নয়। কেমন একটা গোল গোল করে তাকান। আমিনার মাথায় আর শরীরে হাত বুলোন কাছে গেলেই। ঠান্ডা একটা স্পর্শ। আম্মি বলছেন যে সাপের শরীর নাকি খুব ঠান্ডা হয়। তবে কি করিম চাচা একটা সাপ? আমিনা একদিন স্বপ্নের মধ্যে দেখেছি করিম চাচা একটা বড় ঢোড়া সাপ হয়ে ওদের বাড়ির পুকুরের পানিতে নেমে যাচ্ছেন। তখন থেকেই ভয়টা আরও বেড়ে গেছে। তিনি আসতেই আম্মি সরাসরি করিম চাচাকে ওদের বাপ বেটির শুয়ে থাকা ঘরে নিয়ে এলুন। আমিনা প্রায় সাথে সাথেই বিছানা থেকে মিনিকে নিয়ে নেমে বাইরে বেরিয়ে আসতে আসতেই দেখল করিম চাচা ওর দিকে তাকিয়ে হাসছেন। ও দ্রুত পায়ে বেরিয়ে এলো। তারপর ফিরে তাকিয়ে দেখল আম্মি দরজা আটকে দিচ্ছেন। তিনি চান না কখনো যে আমিনা বড়দের আলোচনায় থাকুক। কখনো বড়দের আলোচনায় ঢুকে পড়লে আম্মির অবধারিত বকা খেতে হতো। বারান্দায় এসে দেখলো ওর জন্য 1 কাপ চা আম্মি ঢাকা দিয়ে রেখে গেছেন। চা খেলো আর মিনিকে বিস্কুটের কৌটো থেকে একটা বিস্কুট বের করে খাওয়ালো। মিনি তখন মিউ মিউ করে খায়। তখন আমিনার মনটা বেশ ভালোই হয়ে যায়। করিম চাচা প্রায় ঘন্টাখানেক ওই দরজা বন্ধ করে ছিলেন, তারপর বেরিয়ে এলেন। ও তখন হোমওয়ার্কের অঙ্ক করছিল। মিনি পাশেই একটা ছোট বল নিয়ে খেলছিল। আবার করিম চাচা ওর দিকে তাকিয়ে হাসলেন।
ওর মনটা আবার খারাপ হতেই লেগেছিল। এমন সময় আম্মি ঘরে ডাকলেন। তারপর বললেন যে আব্বুর জ্বর নাকি কিছুটা কমিয়েছে, কিছু ওষুধ আনতে হবে। তাই আমিনা যেন আব্বুর পাশে থাকে। আমিনা এসে মিনিকে কোলে নিয়ে আব্বুর পাশে বসলো, সাথে খাতা পেন আর বই নিয়ে হোমওয়ার্কের কাজ করতে থেকে। আম্মি ওষুধ আনতে গেলেন। তারপর হঠাৎ মিনিট 10 পর ঘরের বাল্বটা হঠাৎ নিভে গেল। মিনি মিউ মিউ করে উঠল, যেন ওর ভয় করছে। আমিনা আব্বু আব্বু বলে দুবার ডাকলো, কিন্তু কোনো রকম সাড়া পেল না। আব্বু কি ঘুমিয়ে পড়লেন? কিন্তু একটু আগেও তো জেগেছিলেন। আমিনা আব্বুর শরীরে হাত রেখে ডাকতে চেষ্টা করল, কিন্তু এ কি, এই শরীর যে করিম চাচার মতোই ঠান্ডা, এমনকি জ্বর হওয়া শরীরে এত ঠান্ডা বুঝতে পারল না আমিনার ভয় করে উঠল। সে মিনিকে কোলে জড়িয়ে ধরল। মিনি মিউ মিউ করতে লাগলো। আমিনা বিছানার পাশের জানলাটা আস্তে করে খুলে দিল। না, কোনো ভুল নেই, ওই তো আব্বু ওর দিকে তাকিয়ে আছেন। তবে কথা বলছিলেন না কেন? চাঁদের আলোয় মাখা মুখে আব্বু বললেন যে উনি একটু ঘুমিয়ে পড়েছিলেন। আমিনার মন অনেকটা ধাতস্থ হলো। তবু সে বিছানা থেকে নেমে লণ্ঠন জেলে দিতে সাহস পাচ্ছিল না। আব্বুও কিছু বললেন না। মিনিট 15 পর আম্মি ফিরে এলেন, আর তখনই আলো ফিরে এলো। আমিনার মনে অনেকটা সাহস এলো। তারপর রাত 10টার দিকে খেয়ে উঠে শুয়ে ঘুমিয়ে পড়েছিল আমিনা। আব্বু আর আম্মি পাশাপাশি শুয়ে কিছু আলোচনা করছিলেন। ফিসফিস করে কথা বলছেন ওনারা। এক বিছানায় শুয়ে থেকেও আমিনা কিছুই শুনতে পেল না। মিনিকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। ঠিক কতক্ষণ ঘুমিয়েছিল আমিনার ধারণায় আসে না, তবে ঘন্টা চারেক তো হবেই। হঠাৎ মিনি আলতো কামড় বসিয়ে দিয়েছে আমিনার হাতে। সেই রকম কামড় আর কখনো আমিনা খায়নি। ঘুম ভেঙেই গেল। চমকে উঠে তাকিয়ে দেখল বিছানায় ও একা, আর ওর সাথে মিনি। আব্বু আর আম্মি গেলেন কই? ঘরের দরজা খোলা। সে এবার বিছানা থেকে নেমে এলো। পা টিপে টিপে বাইরে গিয়ে দেখল সামনের উঠোনে একটা গর্ত খোঁড়া হয়েছে। খুব গভীর নয়, কিন্তু প্রস্থ অনেকটা। সেখানে তখন করিম চাচা রজনীগন্ধা ফুল ছড়িয়ে দিচ্ছেন, আর তার পাশে ওর আব্বু আম্মি কেমন জবু থবু হয়ে বসে আছেন। মিনি হঠাৎ ওর কোল থেকে লাফিয়ে পড়ল। আমিনার কোল থেকে নেমেই সে ওই গর্তের দিকে দৌড়ে গেল। আমিনাও ছুটল ওর পিছন পিছন। আর তখনই করিম চাচা একটা বড় ছুরি বের করে আমিনার বুক লক্ষ্য করে চালিয়ে দিল। ওর চিৎকারে মিনি ছুটে আসতেই যাচ্ছিল, কিন্তু মরে যেতে যেতে আমিনা দেখল আব্বু মিনির গলাটা টিপে ধরেছেন। তারপর আর কিছুই খেয়াল নেই মিনির। ও চলে গেল এই দুনিয়া ছেড়ে। পাড়ায় বলা হলো মামা বাড়িতে থেকে পড়াশোনা করতে গেছে, সেখানেই থাকবে। বেশ কিছু বছর কেটে গেছে। আমিনা চলে যাওয়ার পর ওর আব্বু আর আম্মির অনেক দিনের আশা পূর্ণ হয়েছে। ওদের কোলে এসেছে এক পুত্র সন্তান। আমিনার সাথে বেশ মিল, কিন্তু ওনারা আর আমিনাকে মনে করতে চান না। ওনারা পুত্র আব্দুলকে নিয়ে খুশি থাকার চেষ্টা করে চলেছেন। কিন্তু একটাই সমস্যা, যে আব্দুলের জন্ম থেকেই হৃৎপিণ্ডে ত্রুটি দেখা দিয়েছে। ডাক্তাররা বলছিলেন একটু বড় হলে অস্ত্রোপচার করিয়ে নিতে। সামনের 1 মাস পর ওর 12 বছর হবে, তাই এখনই ঠিক করা হলো অপারেশন করানো হবে বলে। ওরা শহরে এসেছিল, একটা পান্থশালায় উঠেছে। সাথে করিম চাচাও এসেছেন। আব্বুর খুব কাছের বন্ধু তিনি। এই পান্থশালায় আসার পর কোথা থেকে একটা বিড়াল ছানাও এসে জুটল আব্দুলের কাছে। আম্মির মনটা একটু কেমন করে উঠলেও সেটাকে বিশেষ পাত্তা দিলেন না। তারপর মাঝরাতে বিছানায় উঠে বসলো আব্দুল। আম্মিকে ঠেলে ঘুম থেকে তুলে দিল আব্দুল। আর একটু পরেই উঠে বসলো আব্বু। কিন্তু এ কি, ওনারা অবাক হয়ে দেখলেন আব্দুল কথা বলছে আমিনার গলায়। জবাবদিহি চাইল ওর মৃত্যুর। কিছু বলে ওঠার আগেই 2 হাতের পৈশাচিক শক্তিতে ওনাদের গলা চিপে ধরল সে। ওনারা টু শব্দও করতে পারলেন না। পাশের ঘরে বিছানায় শুয়েছিলেন করিম চাচা। ঘুমের ভেতর কেউ যেন বুকের উপর চেপে বসেছে এমন মনে হলো। তিনি চোখ খুলতেই দেখলেন বুকের উপর ওই বিড়াল ছানা।
চোখ খোলা মাত্র গলার কণ্ঠা লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ল সেই বেড়াল ছানা, যেন বাঘের ক্ষিপ্রতায়। অল্প সময় পর আব্দুল আর ওই বেড়াল ছানাটি বেরিয়ে এলো পান্থশালা ছেড়ে। অত্যন্ত নিস্তব্ধ তবু সব কিছু। 2 ঘরের ভেতরে 3 জন মানুষের মৃত্যু হলেও কেউ যেন কোনো শব্দ শুনতে পেলেন না। তারপর ওরা দুজনে সেই রাতের অন্ধকারে কোথায় যে মিলিয়ে গেল সে খবর কারুর কাছে আর পাওয়া যায় না। দেবব্রতবাবু নিজের গল্প বলা শেষ করলেন। আমি দেখলাম ব্যোমকেশের কপাল জুড়ে চিন্তার ভাঁজ। সে যে গল্প শুনতে শুনতে এই বিষয়ে ভাবনাও শুরু করে দিয়েছিল সেটা বেশ বুঝতে পারছিলাম, কিন্তু একটা গল্প কিভাবে অপরাধী ধরিয়ে দিতে পারে সেটা আমার কাছে বোধগম্য হচ্ছিল না। রাখালবাবু জিজ্ঞাসা করলেন, বলছিলাম, এই কিছু বুঝতে পারলেন এই পুরো বিষয়টা থেকে? আমার কেন জানি না মনে হচ্ছে যে এই খুনের বিষয়টি এই কোনোভাবে ওই বই পাড়ার সঙ্গে যুক্ত একটা ঘটনা, বা যে ঘটনার সাক্ষী ভাগ্যক্রমে আপনারা হয়ে পড়েছেন। একটা মৃত্যু, তাও একজন লেখকের বই পাড়ার যাওয়ার রাস্তায় আপনাদের দেখতে হয়েছে। এমন একটা মানে বিচ্ছিরি ব্যাপার ঘটে গেল। এবার তার তদন্তের দায়িত্ব আপনাদের কাঁধে এসে পড়েছে। তবে আশা করছি ব্যোমকেশবাবু আপনি এই কাজের দায়িত্ব নেবেন, আর সামগ্রিকভাবে তদন্ত করে যা নিটল সত্য সামনে আসে সেটা একটু দেখবেন আর কি, বুঝতেই পারছেন। হ্যাঁ, নিশ্চয়ই। আমি একজন সত্যান্বেষী হিসেবে আমার যতটুকু ক্ষমতা আমি নিশ্চয়ই চেষ্টা করব তদন্ত করার। আর নিজে অকুস্থলে যাব, চারিদিকের সমস্ত কিছুকে পর্যবেক্ষণ করে সত্যের প্রকাশ যাতে স্পষ্ট হয় সেটা চেষ্টা করব। আচ্ছা, আমার একটা বিষয় জানার আছে যে ওই গলিটার ভেতরে ওখানে কি কোনো প্রকাশনার দপ্তর আছে? বা ধরুন এমন কিছু যার সঙ্গে লেখক বা প্রকাশক কেউ যুক্ত হতে পারেন? না ব্যোমকেশবাবু, ওই গলির ভেতরে বেশ কয়েকটা প্রকাশনার ছাপাখানা ছিল, যে প্রকাশনাগুলো সবই নিজেদের ঝাঁপ ফেলে দিয়েছে অনেকদিন আগেই। ফলে সেখানে আর কিছুই নেই বলতে পারেন। একটা বন্ধ কানা গলি বলতে যা বোঝায় তাই আর কি। এখন সে গলিতে উনি গেছিলেন কেন সেটা একটা বড় প্রশ্ন। এখন সেই প্রশ্নের উত্তর পেলেই হয়তো আমাদের বাকি সব বিষয়ের অনুসন্ধান হবে। একটা বন্ধ গলির ভেতর থেকে বেরিয়ে এসে একজন লেখকের এইভাবে মৃত্যু যেন বেশ অশরীরী একটা কাণ্ড হয়ে উঠেছে, তাই না? কে বা কারা হত্যা করলো, বা লেখক সেখানে কেনই বা গেলেন, আমি সেসবের কিছুই বুঝতে পারছি না ব্যোমকেশবাবু। একটা ব্যাগের ভেতরে একটা গল্প লেখার পাণ্ডুলিপি পাওয়া গেল, এবং আজকের দিনে একটা জিনিসকে ইঙ্গিত করছে যে নিজের লেখা প্রকাশের জন্য হয়তো সেদিকে গিয়েছিলেন, অথবা কোনো প্রকাশকের সঙ্গে দেখা করতে। ওনার সঙ্গে কোনো মিষ্টির প্যাকেট বা এমন কিছু ছিল না যা আজকের দিনে বই পাড়ার সব দোকান থেকেই দেওয়া হয়। পয়লা বৈশাখ ছিল, তাই না? তাহলে এর অর্থ এটাই যে উনি ওই গলিতে ঢোকার আগে অন্য কোনো প্রকাশনের দপ্তরে যাননি। যদি তাই হয়ে থাকে তবে তিনি পাণ্ডুলিপির সঙ্গে করে কেন গেছিলেন? একজন লেখক নিজের লেখাকে ভীষণ ভালোবাসবেন, এটাই স্বাভাবিক। তাই আর কোথাও যাওয়ার আগে যেখানে লেখার প্রকাশ হতে পারে একটা সাধারণ হিসাব অনুযায়ী তার সেখানেই যাওয়া উচিত নয় কি? আসলে আমাদের সত্য অনুসন্ধানের জগতে ডিডাকটিভ মেথড তদন্ত বিশেষ প্রচলিত। আমার মনে হয় এই তদন্তে সেই বিশেষ পদ্ধতির প্রয়োগ লাভ হতে পারে। আপনি যখন বলছেন তখন এই পদ্ধতিতে এগোনো যেতেই পারে, কিন্তু সেটা কি উপায় এবং কিভাবে হতে পারে সেটা যদি একটু বুঝে ওঠা যায়, মানে তবে হয়তো অপরাধীকে ধরতে পারা কিছুটা সহজ হবে। হ্যাঁ, আপনি শুধু বলুন যে কিভাবে এই বিষয়ে এগোনো যেতে পারে। আপনার যা যা পরামর্শ থাকবে আমরা সেভাবেই এগিয়ে যাব। তদন্তের ভার আপনার উপরই কমিশনার সাহেব দিতে বলেছেন। জানেনই তো উনি আপনার উপর ভীষণভাবে ভরসা করেন আর কি। তাই আপনার পরামর্শ মতোই সমস্ত কিছুর ব্যবস্থা করে দেওয়া হবে। ব্যোমকেশ এবার নিজের কিছু পরামর্শ জানালো, আর সেই পরামর্শ মতোই আমরা 4 জন ছদ্মবেশে উপস্থিত থাকব এমনটাও ঠিক করে নেওয়া হলো। শুধু আগামীকালের জন্য অপেক্ষা। কথাবার্তার পর রাখাল বাবু আর দেবব্রত বাবু চলে গেলেন। ব্যোমকেশ বলল, দেখো, অপরাধী নিজের অপরাধের জায়গায় আবার ফিরে আসে,
এই কথাটা একটা প্রবাদ। আমি যেমন ভাবছি তেমন যদি সত্যি ঘটে থাকে তবে অপরাধীকে ধরা দিতে আসতেই হবে। সে নিশ্চয়ই নিজের মতো আর কাউকে সামনে আসতে দেখলে স্থির থাকতে পারবে না। আমাদের সামনে তখন সে আসবেই। আমি সেই মুহূর্তের অপেক্ষাতেই আছি। দেখো ব্যোমকেশ, তুমি আজ পর্যন্ত কোনো কাজে ব্যর্থ হওনি, তাই এই কাজেও ব্যর্থ হবে না, এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি। এখন আমি শুধু অপেক্ষা করে আছি কালকের সকালের জন্য। এখনই বলতে পারি যে অপরাধী ধরা পড়বেই, কিন্তু তার আগের নাটকীয় পর্ব দেখার জন্য শুধু অপেক্ষা করে আছি আর কি। ব্যোমকেশ আমার কথা শুনে কিছু না বলে শুধু একটু হাসলো। আমি জানি আত্মতুষ্টির বশ হবার মানুষ ব্যোমকেশ নয়। পরের দিন ভোরে ঘুম থেকে উঠে দৈনিক খবরের কাগজে দেখলাম একটা বিজ্ঞাপন প্রকাশিত হয়েছে, যে বিজ্ঞাপনে বলা হয়েছে একটি পুরনো প্রকাশনী নিজের দপ্তর আবার খুলছে। ঠিকানা হিসেবে সেই গলির উল্লেখ করা হয়েছে। ব্যোমকেশের পরিকল্পনা মতোই যে কাজ এগোচ্ছে সেটা বুঝতে পারলাম। এবার শুধু সেই আসল সময় আসার অপেক্ষা। আমরা দুজনে ছদ্মবেশ নিলাম, দুজন বৃদ্ধের মতো, এবং সময় মতো সেই ঠিকানায় গিয়ে হাজির হলাম। পুলিশের তরফে আগে থেকেই ব্যবস্থা করা ছিল একটা বন্ধ দপ্তর খুলে রাখার। সেই দপ্তরের অফিসে গিয়ে দুজনে বসলাম। রাস্তায় সাদা পোশাকে রইল পুলিশ। সকাল থেকে দুপুর 3টে পর্যন্ত নির্বিবাদেই কেটে গেল। ঘড়িতে তখন 3:15 বাজে। হঠাৎ দেখি একজন বৃদ্ধ মানুষ আমাদের দপ্তরের সামনে এলেন, হাতে একটা সুদৃশ্য লাঠি। আমাদের অফিসের সামনে এসে উনি এদিক ওদিক চাইতে লাগলেন। বুঝলাম এবার সেই সময় উপস্থিত। ব্যোমকেশ আমাকে চোখের ইশারায় চুপচাপ থাকতে বলল। আমি বসে রইলাম। হঠাৎ সেই বৃদ্ধ কম্পিত স্বরে জিজ্ঞাসা করলেন, আপনারা এই দপ্তরের কাজ এখন থেকে দেখবেন বুঝি? ভালো ভালো, সে তো খুব ভালো খবর। আসলে বই বাজারের অবস্থা তো ভালো নয়। বহু প্রকাশনী এমন বন্ধ হয়ে যাচ্ছে। আপনারা যে নতুন করে আবারও শুরু করেছেন, এটা তো খুব ভালো খবর। আরও এমনই খুলুক, হ্যাঁ, আরও খুলুক। আসলে আজকাল বই কেই বা পড়ে আগের মতো বলুন তো? হ্যাঁ, এখন হয়েছে সেই ওই ওই পত্রিকার যুগ আর সংবাদপত্রের যুগ। সেই আগের দিনের মতো মোটা বই পড়বার মতো তেমন লোক তো আর নেই বলুন তো। তাই তো সমাজের এমন এই অবস্থা চলছে। আর এখন বই পড়লেও পড়বে তো সেই ভূতের বই, নয়তো গোয়েন্দার বই। ভালো বই পড়ার তেমন চল আর কই বলুন তো? হ্যাঁ, সে তো আপনি ঠিক কথাই বলেছেন। আমরাও বন্ধ রেখেছিলাম, তারপর দুই বুড়োতে মিলে ঠিক করলাম যে আবারও যাতে বই বাজারে ভালো বইয়ের একটা চাহিদা তৈরি করা যায়। আমরা যেমন লাভের জন্য ভাবছি না, এখন শুধু কিছু ভালো বই প্রকাশ করবার ইচ্ছে নিয়েই শুরু করেছি আর কি। আসুন না, ভেতরে বসুন, আসুন আসুন। বৃদ্ধ ব্যোমকেশের কথা শুনে আমাদের দপ্তরের অফিসে প্রবেশ করলেন। বৃদ্ধের গলা কাঁপছে, কিন্তু দেখলাম তিনি এখনও বেশ শক্ত সমর্থ রয়েছেন। হাতে যদিও একটা লাঠি রয়েছে, কিন্তু সেটার উপরে খুব একটা জোর দিতে হচ্ছে না। নিজের পায়ের উপর জোর করি বেশ সহজেই তিনি আমাদের অফিসের ভেতরে প্রবেশ করলেন। আমার অনুমান যে নির্ভুল সেটা এবার বেশ পরিষ্কার হয়ে গেল আমার কাছে। ঘরের ভেতর ঢুকে তিনি ব্যোমকেশের সামনের চেয়ারটার উপর বসলেন, তারপর একটু কেশে কথা বলতে শুরু করলেন। আচ্ছা, যদি আপনাদের দুজনের অনুমতি থাকে তবে একটা কথা বলতে চাই। আসলে বৃদ্ধ হয়েছি তো, এখন বহু প্রশ্ন উঠে আসে মনের ভিতরে, তাই জিজ্ঞাসা করছি। আচ্ছা, কালকে তো পয়লা বৈশাখ ছিল। আজ আজ আপনারা আপনাদের দপ্তর খুলেছেন দেখছি। হ্যাঁ, এটা কেমন একটু বাড়াবাড়ি হয়ে গেল না?
আপনারাই কি শুধু চালাকিটা করতে পারেন, আর আমরা কি কিছুই করতে পারি না? না না ব্যোমকেশবাবু, আপনার ভুল হচ্ছে একটু। চালাকি আমিও করতে পারি। অদ্ভুত ব্যাপার, বৃদ্ধের শেষ কথা দুটো বলতে গিয়ে যেন গলা আর কাঁপল না, বরং যেন কোনো এক যুবকের কণ্ঠ, সেটা বেশ বোঝা গেল। চোখের নিমেষে সঙ্গে আনা লাঠির থেকে বেরিয়ে এলো একটা ধারালো তরোয়ার। আমরা দুজনে এতটা ক্ষিপ্রতা দেখতে প্রস্তুত ছিলাম না। চোখের নিমেষে যেন তিনি কাজ করতে পারেন। আমাদের দুজনের দিকে সেই তরোয়াল উঁচু করে তিনি এবার নিজের নকল আবরণ খুলে ফেললেন। সামনে বসে একজন ঝকঝকে যুবক মানুষ, বয়স আন্দাজ 40। জোরে হেসে উঠলেন তিনি। একটু নড়লে তিনি তরোয়াল চালাবেন বলে জানালেন। এমন অবস্থায় আমি একা থাকলে কি করতাম জানি না, কিন্তু সঙ্গে ব্যোমকেশ থাকায় সেই রকম ভয় লাগছিল না। এবার মানুষটা নিজের পরিচয় দিলেন রাতুল বলে। ব্যোমকেশবাবু, আপনি অত্যন্ত চালাক এবং বুদ্ধিসম্পন্ন ঠিকই, কিন্তু একজন মানুষ যখন নিজের জীবনের সবটুকু দিয়ে কিছু পেতে চান, তখন তাকে বাধা দেওয়ার মতো কোনো শক্তি কি আর অবশিষ্ট থাকে? আমার তো মনে হয় না। কালকেই এখানে নিজের হাতে খুন করেছি। আপনারা দুজনে যে এখানে ছিলেন সে খবরটা জানতেও পেরেছি, কিন্তু আপনারা যে ফিরে আসবেন এটা খুব ভালো মতোই বুঝতে পেরেছিলাম। এবার আপনারা বাইরের পুলিশের দ্বারা বাঁচতে পারবেন কিনা দেখুন। ব্যোমকেশের ঠোঁটের কোণায় একটা অদ্ভুত হাসি ফুটে উঠেই যেন মিলিয়ে গেল। ওর মাথায় যে কিছু একটা চলছে বুঝতে পারলাম। রাতুল তখনও বলে চলেছে, উনি কেমন লেখক আপনারা জানেন? আমাদের প্রকাশনী থেকে ওনার অলৌকিক বলে একটা বই করে দেওয়া হয়েছিল। জানেন, অনেকগুলো টাকা খরচ হয়েছিল, কিন্তু বইটা না তেমন না ঠিক লাভের মুখ দেখতে পারলো না। আর এইগুলির পাশের যে দোকানটা, সেটা আমার বাবার ছিল। উনি প্রকাশনা করা ছাড়া আর কিছুই জানতেন না। অথচ যখন বাবার আর্থিক দুর্গতি চরমে, তখনই লেখক মশাই একটা কেস করে দেন এই বলে যে ঠিক মতো নাকি রয়্যালটি পাচ্ছে না। তিনি কেসটা জিতে যান, আর আমরা সর্বশান্ত হই। উনি একা মানুষ ছিলেন, টাকার খুব একটা দরকার ছিল না, কিন্তু আমাদের প্রকাশনীটাই উঠে যায়। এরপর যে কিভাবে দিন কেটেছে তা শুধু আমরাই জানি। বাবা তারপর আর বেশি দিন বাঁচেননি। আমারও শরীরের যত্ন নেওয়া হতো না, আর পরে যক্ষা রোগ হয়। সেটা থেকে সেরে উঠতেই ক্যান্সার ধরা পড়ে। মা এই শোকটা ঠিক নিতে পারেননি, জানেন তো। আচ্ছা, আমার জীবনে আর কি রইল বলুন তো ব্যোমকেশবাবু? তাই আমি অনেক বছর পর ওনার সঙ্গে যোগাযোগ করে এই বিশ্বাস উৎপন্ন করি যে আবারও আমি প্রকাশনী খুলছি। উনি যেন ওনার পাণ্ডুলিপি নিয়ে চলে আসেন। উনি বই প্রকাশ হবে শুনেই চলে আসেন। তারপর এই যে লাঠি, এটা তো আপনি দেখতেই পাচ্ছেন। এই রকমই কালকে ওনার সামনে ছুরি নিয়ে আসি জাদুর বলে। তারপর সবই তো জানেন আপনারা। এই আপনার পেছনে বিড়াল। রাতুল নিজের কথায় এতটাই মশগুল ছিল যে হঠাৎ করে এমন একটা কথায় খেই হারিয়ে ফেলল, আর ব্যোমকেশ ছিল এই সুযোগের অপেক্ষায়। অদ্ভুত কায়দায় অপরাধীকে কাবু করে মাটির উপর ফেলে দিল। আমি ততক্ষণে 3 বার হুইসেল বাজিয়ে দিয়েছি। বেশ কয়েকজন পুলিশ কর্মীদের নিয়ে দেবব্রতবাবু ছুটে এলেন। ব্যোমকেশের আরও একটা জয় সম্পন্ন হলো।